আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন এক ৮০ বছরের সুপারম্যান সাবেক বিচারপতি খায়রুল হকের হত্যাকাণ্ডের ইতিহাসটা জেনে নিই। ইতিহাস জানলে আপনারা বুঝতে পারবেন এ সরকারের নীতি নিয়ম কী, এ সরকার কী করতে চাচ্ছে, এ সরকারের ভবিষ্যৎ কী, যারা এখন বর্তমান সরকারে আছে তাদের ভবিষ্যৎ কী মোটামুটি বুঝতে পারবেন। আপনারা জানেন সম্প্রতি অবসরপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ২৪শে জুলাই তার ধানমন্ডির বাসা থেকে একটি ভুয়া খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কথা হলো যে উনি বিচারপতি থাকা অবস্থায় যদি কোনো অনিয়ম, অত্যাচার বা কোনো ধরনের দুর্নীতি বা নিপীড়ন, ঘুষ, ছিনতাই, বাটপারি, রাহাজানি, নিয়োগ বাণিজ্য যদি কোনো কিছুতে সম্পৃক্ততা থাকতো তো ওই সব মামলা দেওয়া যেত বা দুদকে মামলা দিত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মামলাটা দিয়েছে সে মামলাটার বিস্তারিত শুনলে যে এখনও উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় সেও না হাসিয়ে ওই যে দূরে থাকবে না। কবর কবিতায় বলেছেন, হেসো না দাদু, সেই তামাক মাজন পেয়ে তোমার দাদি কী যে খুশি হতো তা তুমি যদি দেখিতেছে। এখন ঘটনা হয়েছে যে এই সরকারের আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা এগুলো ছোট বাচ্চাদের কাছে একটা হাস্যকর তামাশা, মজার সিনেমায় পরিণত হয়েছে। এগুলো দেখেন, এই যে কথাগুলো আজকে আমি কেন বললাম, আসলে এটা হতাশাজনক। একটা জাতিকে পুরোপুরি ভবিষ্যতের জন্য ধ্বংস করে ফেলার যে একটা ম্যাটিকুলাস ডিজাইন, এখান থেকে তার সুস্পষ্টতার মেসেজটা আপনারা পাবেন বা পাওয়া যেতে পারে। যেমন ৮১ বছর বয়সী এই অসুস্থ বিচারপতিকে পেছনে হাত রেখে হাত কড়া পরিয়ে আদালতের পেছনের দরজা দিয়ে হাজির করা হয় আদালতে। চিন্তা করেন, বয়স কত, ৮১ বছর, ও তো দড়ি মারতে পারে না, পারে কি? অবশ্য তার একটা সুপারম্যানের পাওয়ার আছে, না হলে এই ৮১ বছর বয়সে যাত্রাবাড়ি কাজলাতে যে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে কাউকে গুলি করতে পারতো না। ওই মামলাই উনি আটক। এই জন্য আমি একথা বললাম। সেখানে তাকে ঘিরে একদল আইনজীবীরা আবার উল্লাস করে। এই ঘটনাকে অনেকে রাজনৈতিক প্রতিহিংসার চরম দৃষ্টান্ত হিসাবে দেখছেন। মাত্র ১.৫ মাস আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, কোনো মামলা তদন্ত করে দোষী প্রমাণ হওয়ার আগে কাউকে গ্রেপ্তার করা হবে না। তবে সেটা সরকারের অন্য উপদেষ্টাদের মতো কথার কথা, অর্থাৎ বাজে কথা হিসাবেই নজির হিসাবে থাকলো। হঠাৎ করে কেন বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করলো অন্তর্বর্তী সরকার? কেন এমন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো যেখানে এই মামলার সাথে তার কোনো সম্পর্কই নেই, সম্পৃক্ততাই নেই, আর সম্পৃক্ততা থাকার কোনো সম্ভাবনাই নেই? খায়রুল হক ওই মামলার ৪৪তম আসামি। ২০২৪ সালের ১৮ জুলাই সরকার পতনের আন্দোলনের সময় ঢাকা যাত্রাবাড়ি কাজলা এলাকায় গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন যুবদল কর্মী আব্দুল কাইয়ুম। ওই ঘটনায় প্রায় ১ বছর পর আহতের বাবা, অর্থাৎ আব্দুল কাইমের বাবা, গত ৬ জুলাই যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করে। এতে 467 জনকে আসামি করা হয়। আব্দুল কাইম যুবদলের একজন সুপারম্যান, বিশাল ক্ষমতাধর ব্যক্তি। তাকে মাপতে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে সাবেক বিচারপতি, সাবেক প্রধানমন্ত্রী এবং পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি সবাই লাগছে। এত সুপারম্যানের পাওয়ার তার ভেতরে ছিল। যাই হোক, এজাহারে আসামির তালিকায় ৪৪ নম্বরে আছেন সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি খায়রুল হক। ৮১ বছর বয়সে এই ব্যক্তি আওয়ামী লীগের মিছিলে যোগ দেন এবং এই নিহতকে গুলি করে হত্যা করেন। এজন্যই হয়তোবা তাকে সুপারম্যানের পাওয়ার হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ১৭ দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়। তাহলে কি তিনি সুপারম্যান হিসেবে সেখানে গিয়ে তাকে গুলি করলো? ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেন, যে পুলিশ তাকে আটক করেছে, প্রশাসনের উপর ঝাড়ছে, দেখেন, যে পুলিশ তাকে আটক করেছে, যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে আটকের নির্দেশ দিয়েছে এবং যে ম্যাজিস্ট্রেটরা তাকে
কারাগারে পাঠিয়েছে তারা এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত সরকারের সবাই ভালো করে জানেন যে হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জড়িত থাকার কোনো প্রমাণ নেই এবং ভবিষ্যতে কোনো প্রমাণ সামনে আসবে না। সুতরাং গ্রেপ্তারের জন্য কোনো ধরনের আইনি বা বাস্তব ন্যায্যতা নেই, যা যাতায়াত প্রক্রিয়া বা মৌলিক আইনি নীতি সুস্পষ্ট লঙ্ঘন করে বলে মনে করেন ডেভিড বার্গম্যান। মানে কিছু বুঝতে পেরেছেন? এখন যারা ক্ষমতায় আছে, ডক্টর ইউনূস বা উপদেষ্টা যারা ক্ষমতায় আছে, তারা তাদের ভবিষ্যৎটা কীভাবে অন্ধকার করলো কিছু বুঝতে পেরেছেন? মানে সাবেক প্রধান বিচারপতি মানে অন্য কোনো বা অনিয়ম দুর্নীতির সাথে তার সম্পৃক্ততা থাকতে পারে, কিন্তু এই হত্যাকাণ্ডের মামলায় তাকে আটক করলো এবং ওই ম্যাজিস্ট্রেট মানে তাদেরই তো একজন মানে সিনিয়র ব্যক্তিত্ব তিনি, বা তাদেরই একজন লোক, তাদেরকে কোন নিয়মে, কোন আদেশে, কোন সিস্টেমে জামিন না দিয়ে কারাগারে পাঠালো। মানে 81 বছর বয়সী এই লোকটাকে, যিনি ওই যে গ্রামের ভাষায় কথা আছে, বাংলাদেশের গড় যে আয়ুষ্কাল সেটা অনেক আগেই ওভার করে ফেলেছেন, এবং আরও যদি একটু মানে কঠিনভাবে বলি তাহলে বলতে হয় 1 পা ধরে 1 পা গড়ে, মানে কবরস্থানে। এই ব্যক্তিকে এরম একটা ভুয়া মিথ্যা মামলায় জেলহাজতে পাঠায়, এটা রাজনৈতিক প্রতিহিংসা, এটা সুস্পষ্টভাবে বোঝা যায়। এবং সরকার এর আগেও আপনার অনেক মানে এই ধরনের ব্যক্তিকে আটক করেছে, আপনারা জানেন। এটা কালা আইন বা কালা আইনই বলা হয়। এর আগে মেঘলা হককে এভাবে, মডেল মেঘলা হককে এভাবে আটক করা হয়, তাকে আটকে রাখা হয়েছে। তা বলেন আপনি, নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত, এই সীমা কিভাবে মানুষ অতিক্রম করে? মানে আমার প্রশ্ন হলো, ওনাকে তো জামিন দেওয়া যাইতো, জামিন উনি তার পালিয়ে যাওয়ার হলে 5ই আগস্টের আগে পড়ে যান। 1 বছর পরে ওনার নামটা মনে পড়ছে, এই যে যুবদল কর্মী আব্দুল কাইমের বাবার 1 বছর পরে, আরে যুবদল কর্মীর এ হলো আবার বিএনপির ওনার এলাকায় ইউনিয়নের সভাপতি মনে হয়। দুর্ভাগ্য হলেও সত্য যে একসময় এনারাই মজলুম ছিলেন, এনারাই অত্যাচারের শিকার হয়েছেন বলে দাবি করেন, বা দাবি করাটাই স্বাভাবিক। তাদের নামে মিথ্যা মনে, তারা তো বোঝে একজন ব্যক্তির মিথ্যা মামলা দেওয়ার, এমন একজন ব্যক্তিকে মামলায় ফাঁসানো এটা কতটা যৌক্তিক, এবং তাদের এতে কতটা মানে সম্মান বা একটা গুড উইল বা একটা পজিটিভ দিকে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমাদেরকে এই ধরনের মানে মন মানসিকতা থেকে মুক্তি লাভ করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।